চীন সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা 11টায় প্রধানমন্ত্রী যোগ দেন দুদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, নানামুখী উদ্যোগে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এখন বাংলাদেশ। তাই বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান তার। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. ঢাকা বেজিং এর মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণের পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। চীনা ব্যবসায়িক অংশীদার খুঁজে নিতে পরামর্শ দেন দেশের ব্যবসায়ীদের। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা নতুন ক্ষেত্র খুঁজে বের করার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24। শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচি বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হয় দলের যৌথ সভা। এতে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অরাজনৈতিক কোটা আন্দোলনের ফায়দা নিয়ে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। ওবায়দুল কাদের জানান, কোটা বিষয়ক আন্দোলনে ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো উস্কানি না দেয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। এ নিয়ে আমাদের কারো কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। কোটা বিরোধীদের আদালতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। মঙ্গলবার বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল অবরোধ কার্যক্রম। স্লোগানে মুখর ছিল রাজশাহী ও বরিশালের রাজপথ। আমরা চাই এই কোটা প্রথা বাতিল হোক অথবা এই কোটাকে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংস্কার করা হোক। আমরা সবাই এক দফা দাবিতে এখন এক হয়েছি। প্রত্যেকটা গভর্নমেন্ট জব সেক্টরে আমরা কোথাটা বাতিল যাচ্ছি। এই বৈষম্য যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরাও। ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান নেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানান, এই আন্দোলন সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের। আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিত থাকব এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না। ঘোষণা দেন সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। আপিল বিভাগে কোটা বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বুধবার। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলেন, কোটা সংশোধন হলে আন্দোলন থেকে সরে আসবেন তারা।
জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী, বেতন সর্বসাকুল্যে 25,000 টাকা, কিন্তু তার বিত্ত বৈভব হার মানাচ্ছে শিল্পপতিদের। ঢাকাতে আমার 7 তলা বাড়ি আছে একটা, 11 তলা বাড়ি আছে একটা। আমার পাওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ। আমি 71 শতক জায়গার ভিতরে আমার মসজিদ দিয়েছি, ঈদগাহ দিয়েছি, পাবলিক লাইব্রেরি, আমার নিজের গোরস্থান বানিয়ে রেখেছি। এখন একটা বাড়ি করতেছি, বাড়িতে প্রায় 3 কোটি টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। গ্রামে গড়েছেন সুরম্য অট্টালিকা। রাজধানীর অভিজাত এলাকায় 2টি বাড়ি, কয়েকটি ফ্ল্যাট, দোকান ও মার্কেট। তাছাড়া ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাটে বিপুল পরিমাণে জমি ও স্থাপনা গড়ার অভিযোগ রয়েছে, যার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে চ্যানেল 24। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে তিনি। 4 ভাই বোনের মধ্যে মেঝো। জীবিকার তাগিদে মাত্র 8 বছর বয়সে ঢাকায় আসেন। সদরঘাটে শুরু করেন কুলির কাজ। পরে গাড়ি চালানো শিখে বাগিয়ে নেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির গাড়ি চালকের চাকরি। গ্রামে নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে, চড়তেন বিলাসবহুল গাড়িতে। তার ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। হঠাৎ সে কোটি কোটি টাকার সম্পদের মালিক, এটা কেমনে সম্ভব? এটা নিয়ে তো একটা প্রশ্ন। সত্যিকার অর্থে সে এত সম্পত্তির মালিক কিনা সেটাও আমি জানি না। যদি এত সম্পত্তি, এত টাকা পয়সার মালিক হয়, এটা একটা অসম্ভাব্য বিষয় বলেই আমার মনে হয়। আবেদ আলী, উনি এবং আরও বেশ কিছু লোক প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকায় সিআইডি কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। তো ইতিমধ্যে এই বিষয়ে ওনার যে গ্রামের বাড়ি ডাসারে ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য রয়েছে। ওখানে আমাদের নজরদারি অব্যাহত আছে এবং আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রশ্নফাঁস চক্রের সদস্য হিসেবে যে 17 জন গ্রেপ্তার হয়েছেন, তাদের একজন পিএসসির সহকারী পরিচালক আলমগীর কবির। তার গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায়। একসময় টানাটানি করে সংসার চালালেও পিএসসির চাকরি যেন আলাদিনের চেরাগ হয়ে এসেছে তার কাছে। মাত্র কয়েক বছরেই নিজ গ্রামে কিনেছেন বিঘাই বিঘাই জমি। যেহেতু একটা অবশ্যই বড় চাকরি করে, অবশ্যই একটু গাড়ি তো পায়, সেসব পায় নাই মনে হয়, গাড়িটা কিনছে। সে চাকরি করে, মাঝে মধ্যে আসে, ওই যে বললো, আর তার আব্বা বললো ঈদের সামনে আসে, এই খরচ পাতি করে খাওয়া দাওয়া করে চলে যায়। মাটির চৌকি বানিয়ে থেকেছে, নিজে দেখেছি। এখন বিশাল হয়ে গেছে, 2টা রুম করলো, বিশাল ঢাকার মতন করে দিচ্ছে। গ্রেপ্তার 17 জনের মধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আবেদ আলী সহ 7 জন। এছাড়া চক্রের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আসিফ জাহাঙ্গীর, চ্যানেল 24, ঢাকা। সন্তান জন্মের পর মায়ের পাশাপাশি বাবার প্রয়োজন থাকলেও দেশে কখনোই পিতৃত্বকালীন এই ছুটির আশেপাশেও হাঁটেনি কোনো সরকার। বাবারা যে ছুটি নিতেন সেটি কাটা হয় নিয়মিত ছুটির অংশ হিসেবে, অথচ বিশ্বের 78টি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। পাশের দেশ ভারত, পাকিস্তানেও মেলে এই ছুটি। এ বিষয়ে রিট আবেদন করেছে 6 মাসের এক শিশু। শুনানিতে হাইকোর্ট বলেন এই ছুটি না হওয়াটা ঠিক ছিল না। পরে পিতৃত্বকালীন ছুটি নিয়ে রুল জারি করেন আদালত। আদালত তার অর্ডারে বলেছে যে এই যে রেসপন্সিবিলিটি নিউবর্নকে লালন পালন করার, টেক কেয়ার করার, সেটা শুধুমাত্র একা মায়ের নয়, বাবারও রেসপন্সিবিলিটি আছে এবং বাবাকে সেই জন্য পিতৃত্বকালীন ছুটিটা দেওয়া আবশ্যক। একই সাথে 6 মাসের শিশুর রিটের এখতিয়ার রয়েছে কিনা তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে আদেশে। কোর্ট অবজারভেশন দিয়ে বলেছেন যে যেহেতু যিনি এসেছেন তিনি সবার জন্য এসেছেন, তাই এই রিট পিটিশনটি দায়ের করবার তার ব্যক্তিগতভাবে তার যে এখতিয়ার সেটি আছে এবং শুধু তাই নয়, এটি জনস্বার্থেও তিনি দায়ের করতে পারেন। এই অবজারভেশনই মূলত আজকে আদালত রুল নাইসাই জারি করেছেন। 4 সপ্তাহ পর রুলটি শুনানির জন্য ফের উঠবে হাইকোর্টে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 1975-এর 15 আগস্ট
সেদিন ভোরবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে হামলা করে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য। একে একে হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের। জাতির পিতাকে হত্যার পরপরই দেশের ক্ষমতা গ্রহণ করে খন্দকার মোস্তাক আহমেদ। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিতে জারি করেন দায়মুক্তির অধ্যাদেশ। পরে ১৯৭৯ সালের ৯ জুলাই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি ও তাদের বিচার করা যাবে না এই মর্মে সংসদে সেই কালো অধ্যাদেশকে আইনে পরিণত করেন। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংসদে ওই বছরের ১২ নভেম্বর ইনডেমনিটি আইনটি বাতিল করা হয়। উন্মুক্ত হয় বঙ্গবন্ধুর বিচারের দ্বার। ধানমন্ডি থানায় করা মামলায় ১৯৯৮ সালের ৮ নভেম্বর ১৫ জনকে ফাঁসির দণ্ড দেন বিচারিক আদালত। ২০০১ সালে বিএনপি জামাত ক্ষমতায় আসলে আবার বন্ধ হয়ে যায় বিচার। ২০১০ সালে সুপ্রিম কোর্ট সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ ঘোষণা করলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হয়। পরে আপিল শুনানি শেষে বহাল রাখা হয় ১২ আসামির মৃত্যুদণ্ডের রায়। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে এভাবে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার বিচার বিভাগের এক কালো অধ্যায় বলে অভিহিত করলেন অ্যাটর্নি জেনারেল। দুনিয়ার কোথাও এই ধরনের আইন নাই যে আইনের মাধ্যমে একটি ফৌজদারি অপরাধকে বিচারের আওতা থেকে বহির্ভূত রাখা হয়। এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসেবে সেটা করা হয়েছিল সেই ১৯৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে। পরবর্তীতে এটা যখন সংসদে জিয়াউর রহমানের সময় যখন ৫ম সংশোধনী পাশ করা হয়, এটাকেও আইনে তারা রূপান্তরিত করে। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বিচার করা হলেও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল ডালিম, মেজর রশিদ, মেজর নূর, আব্দুর রশিদ ও মুসলিম উদ্দিনকে দেশে ফিরিয়ে শাস্তি কার্যকর করা যায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। খুলনা সহ ২১ জেলায় গ্যাস সরবরাহের জন্য ২০০৯ সালে গঠন করা হয় সুন্দরবন গ্যাস কোম্পানি। ২০১৬তে ৬১২ কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত পাইপলাইন স্থাপন করে জিটিসিএল। কিন্তু ১.৫ দশকেও গ্যাস আসেনি খুলনা সহ ১৯ জেলায়। অথচ ভবন ভাড়া, কর্মচারী কর্মকর্তাদের বেতনসহ বিভিন্ন খাতে সুন্দরবন গ্যাস কোম্পানির বছরে ব্যয় প্রায় ২৪ কোটি টাকা। সুন্দরবন গ্যাস কোম্পানি ২১টি জেলায় গ্যাস বিতরণ করার জন্য গঠিত হয়েছিল, কিন্তু ১৫ বছরেও তারা তাদের কাজের একটা ভালো অগ্রগতি আমরা দেখছি না। এতজন কর্মকর্তা কর্মচারী, তাদের পিছনে যে বিপুল পরিমাণ অর্থ যেটা বেতন হিসেবে দেওয়া হচ্ছে, এটা অপচয় ছাড়া আর কিছুই না। সংস্থাটি এ পর্যন্ত গ্যাস সরবরাহ করেছে ভোলার ২৩৮৭ জন ও কুষ্টিয়ার মাত্র ৪ জন গ্রাহককে। ২০২০ সালে খুলনার ২টি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পাইপলাইন বসালেও সরবরাহ করা যায়নি জ্বালানি। ফলে বিভাগীয় নগরী হলেও খুলনায় গড়ে উঠছে না নতুন কোনো ভারী কারখানা। অপরিকল্পিত কারণে আজকে আমাদের এই যে মাতাবাড়ি প্রশাসনে সরকারের ব্যয় বাড়ছে, আবার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। আমরা নাগরিকরা মনে করি যে এটা দ্রুত এর অবসান হওয়া উচিত। গ্যাস সরবরাহ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন কর্মকর্তারা, তবে ফোনে দাবি করেন খুলনায় শিগগিরই গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। কিছুদিনের মধ্যে খুলনা দেখবেন একেবারে সেন্টার পয়েন্ট হয়ে যাবে গ্যাসের। এই দিক থেকে এটাই আপস্ট্রিম, তখন এই দিক থেকে গ্যাস আমাদের ওদিকে যাবে, ঢাকার দিকে বা নর্থ বেঙ্গলের দিকে। সুন্দরবন গ্যাস কোম্পানিতে কাজ করছেন ২৩৮ জন। গ্রাহক সংখ্যা কম থাকায় তেমন কোনো কাজ নেই বেশিরভাগ কর্মকর্তারই। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। শেরপুর সদর উপজেলার ৬ নম্বর চর এলাকার বাসিন্দা ৯০ বছরের জুব্বার আলী চোখের সামনেই ব্রহ্মপুত্রের ভাঙনে হারিয়েছে তার সবকিছু। পরিবার নিয়ে ঠাঁই মিলেছে খোলা আকাশের নিচে। তার মতো একই অবস্থা এলাকার অনেকেরই। দিশেহারা নদী পাড়ের কয়েকশো পরিবার। তাদের দাবি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের। বাড়ি ঘর ধরে গেছে, বাড়ি ঘর থাকতেছে না। আমরা কোন বছর নিয়ে বাড়ি ঘর নিয়ে আমরা কইতে যাবো হঙ্গা, এটা তো নির্বাচন করে গেছি। আমরা আমাদের বাড়ি থেকে ৩ কিলোমিটার জমিন আমাদের নদী ভেঙে গেছে। এই জমিন না থাকলে ফসল করবো। আমরা খুব কঠিন অবস্থায় আছি এখন। সহায় সম্পত্তি সব গেছে গা, বাড়ির কাছে একটা স্কুল আছে, স্কুলেও যাবো গা, মসজিদ যাবো গা, সবই যাবো গা।
সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের মাঝে নগদ অর্থ ও খাবার সরবরাহ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আর ভাঙন মোকাবেলায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। একটা এস্টিমেট করে যেন এই ভাঙন রোধ করা যায়, এটা একটা ব্যাপার। যেটা লাগে আমি সেটার ব্যবস্থা করব। তে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে 6 নং চরের একটি স্পটে অনুমোদন পেয়েছি, ওটার কাজ শুরু হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। আর একটা স্পট প্রসেসে আছে, ওটাও হয়তো 2-4 দিনের ভিতরে ওটাও শুরু হয়ে যাবে। গেল 1 দশকে দশানী ও ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে অন্তত 3000 একর কৃষি জমি। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর। স্ক্র্যাপ করা হচ্ছে পুরনো গাড়ি, যা এতদিন পড়েছিল চট্টগ্রাম বন্দর আর কাস্টমসের নিলাম ডিপোতে। এমন গাড়ির সংখ্যা 75, যার মধ্যে রয়েছে নিশান জিপ, প্রাইভেট কার আর এসি বাসও। তবে অধিকাংশই ট্রাক, প্রাইম মুভার ও পিকআপ ভ্যান সহ পণ্যবাহী গাড়ি। 2011 সালের আগে এসে বন্দর থেকে খালাস হয়নি এবং নিলামে বিক্রি না হওয়া গাড়ির সংখ্যা দাঁড়ায় 182টি। অযত্নে পড়ে থাকায় যেগুলোকে চলাচল অনুপযোগী ঘোষণা করে বিআরটিএ, যা বিক্রিযোগ্য নয়। ফলে স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেয় কাস্টমস। তবে এরই মধ্যে রিট মামলার ফাঁদে পড়ে কাটা অনিশ্চিত হয়ে পড়ে 107টি গাড়ি। ভাগ্য খুলে বাকি 75টির, যা স্ক্র্যাপ করার কাজে সহায়তা দিচ্ছে পিএইচপি। যেন কোনো দুর্ঘটনা না ঘটে, অথবা এই ইয়ার্ড খালি করা, প্লাস হচ্ছে এগুলো আমরা স্ক্র্যাপ করে এগুলো আমরা আবার নিলামের মধ্যে বিক্রি করব, এই সকল কিছু করেই এই ধ্বংস কার্যক্রমটা শুরু করা হয়েছে আর কি। নিলামকারীদের কেউ কেউ 80 লাখ টাকায় সবকটি গাড়ি কিনতে চেয়েছিলেন, আবার চেসিসের মতো ইঞ্জিন পুরোপুরি না কাটার দাবিও তুলেছেন। তবে কাস্টমস বলছে আইনের বাইরে যাবার সুযোগ নেই। যে মালগুলি খরিদ করতে ইচ্ছুক স্ক্র্যাপ হিসাবে, উনি নিজ খরচে কাস্টমারকে একটা অ্যামাউন্টে উল্লেখ করছে, চিঠিটা আপনি হয়তো পাবেন, যে 80 লক্ষ টাকা দিয়ে 75টা গাড়ি উনি কিনতে ইচ্ছুক। ওনার সকল সরঞ্জামাদি এখান থেকে উনি কেটে পাট করে উনি ওনার খরচে নিয়ে যাবে। কর্তৃপক্ষের কোনো 1 টাকা সরকারের কোনো খরচ লাগবে না। অতীতে এরকম ঘটনা হয়েছে যে চট্টগ্রাম কাস্টম নিলাম শাখায় স্ক্র্যাপ হিসেবে গাড়ি বিক্রি করছে। বিআরটিএ থেকে প্রতিবেদনটা নেওয়া হয়েছে, তারা আমাদেরকে অফিসিয়ালি প্রতিবেদন প্রেরণ করেছে, এই গাড়িগুলোর ব্যবহার উপযোগিতা নেই, সেই মর্মে এগুলি ধ্বংস করার জন্য ধ্বংস কমিটি সুপারিশ করেছে। এসব গাড়ির ওজন সর্বনিম্ন 400-500 কেজি থেকে 14-15 টন পর্যন্ত। গড়ে 75টি গাড়ির ওজন দাঁড়ায় প্রায় 90 টন। স্ক্র্যাপের কেজি প্রতি দাম 60 টাকা হিসাবে রাজস্ব আসতে পারে 54-55 লাখ টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ নিয়ে বিশাল পণ্যের বাজার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সম্ভাবনাময় সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও এটি, যেখানে ভৌগোলিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের কৌশলগত দিক থেকে অন্য পরাশক্তিগুলোর মতো চীনের কাছে তাই বাড়তি সমাদর বাংলাদেশের। এই অঞ্চলে আধিপত্য বিস্তারে চীনের উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প। ফলে বাংলাদেশের রেল ও সড়কপথ উন্নয়নে ঋণ দিতে অনেকটাই উদার দেশটি। 2016 সালে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় মেলে $24 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি, যার আওতায় 27টি প্রকল্পের মধ্যে 10টি প্রকল্পে $8 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর হয়। চলতি সফরে গতি আসছে বাকি প্রকল্পের অর্থায়নে। এছাড়া নতুন সই হতে যাওয়া 1.5 ডজন সমঝোতা স্মারকের মাধ্যমে মিলতে পারে আরও $5 বিলিয়ন নতুন ঋণ। চীন তো আমাদের কাছে চাপিয়ে দিচ্ছেন, কেউ আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমাদের ঋণ কেন হয়েছে? আমাদের বাজেট ঘাটতির জন্যে। বাজেট ঘাটতি বছরের পর বছর আমাদের হচ্ছে এবং সব দেশে বাজেট ঘাটতি হয়, কিন্তু আমরা এই বাজেট ঘাটতিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি, আমরা বিনিয়োগ করেছি। জিডিপিকে পারচেজিং পাওয়ার প্যারিটি টার্মসে মেজার করি, তাহলে চীন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ এখন অর্থনীতি। কাজেই সেরকম অর্থনীতির সঙ্গে আমরা দেখব যে আমাদের ব্যবসা বাণিজ্য বেশি হবে এবং আমরা এটাও দেখব যে হয়তো চীন এখানে অনেক বেশি বিনিয়োগ করতে চাইবে। এআরটির তথ্য বলছে এমআরটি লাইন 2 প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশে যোগান আসতে পারে চীন থেকে। আলোচনায় আছে ফরিদপুর বরিশাল কুয়াকাটা 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের অর্থায়নও। 3 ডজন ছোট আকারের সেতু, দুর্যোগকালীন অবকাঠামো আর ব্যবস্থাপনা নিয়েও চুক্তি সই হতে পারে।
তবে কেবল পাল্লা ভারী নয়, ঋণের ঠিকঠাক ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। যে কোনো ধরনের প্রজেক্ট এটা যাতে ডিমান্ড ড্রিভেন হয়, যাতে সাপ্লাই ড্রিভেন না হয়, যে টাকা নিয়ে আসলাম আমরা করে দিব এবং আমরা সেটা গ্রহণ করলাম, সেটা যাতে না হয়। আমাদের অর্থনীতির অগ্রাধিকারের ভিত্তিতে এটা করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো যে এই প্রজেক্টগুলো থেকে যে আমাদের ইকোনমিক রিটার্ন, আমাদের ফাইন্যান্সিয়াল রিটার্ন, সেটা নিশ্চিত করতে হবে। ফিজিবিলিটি স্টাডি ভালোভাবে করতে হবে। আমাদের যে শর্ত, সেটা সুদের হার বা আমাদের গ্রেস পিরিয়ড, ম্যাচুরিটি পিরিয়ড, এগুলো যাতে আমাদের দেশের অনুকূলে থাকে সেটা চেষ্টা করতে হবে। বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সরাসরি অর্থ সহায়তা ও বাজেট বাস্তবায়নের প্রসঙ্গও রয়েছে এই সফরের আলোচনায়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 13 বছর পর রেকর্ড মূল্যস্ফীতি নিয়ে শেষ হওয়া অর্থ বছরের পুরো সময়টাই ছিল নিত্যপণ্যের চড়া দাম। নতুন অর্থ বছরের শুরুতে মিলছে না স্বস্তি। চাহিদার বিপরীতে উৎপাদন সংকটও নেই খুব একটা। তারপরেও হু করে বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে 15 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। খুচরায় গিয়ে যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। তরকারি তো আমাদের খাইতে হবে, আমরা পেঁয়াজ ছাড়া কি খাইতে পারি? এত দাম যদি সরকারে করে, আমাদের খুবই কষ্ট। সামান্য আয়, তাদের জন্য আসলে সব বাজারে একটু কষ্টকর, প্রত্যেকটা জিনিসের দামই বেশি। বাইরের পেঁয়াজটা যদি দাম কম থাকে তাহলে আপনি দেখা গেছে দেশি পেঁয়াজের দাম কম, আর বাইরের পেঁয়াজের দাম দেখা গেছে অতিরিক্ত 90 টাকা 92 টাকা পাইকারি বিক্রি হতেছে। অন্য সময়ের তুলনায় বছরের এই সময়টায় সরবরাহ কম থাকে কাঁচা মরিচের। তবে এবার বৃষ্টির অজুহাতে বাড়তি সেই পণ্যটির দামও। দিনের ব্যবধানে কেজিতে কিছু টাকা কমে কারওয়ান বাজারে 160 থেকে 180 টাকায় বিক্রি হলেও অন্য বাজারগুলোতে যা উঠে গেছে 300 টাকা পর্যন্ত। কাঁচামরিচ, আদা, রসুন সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। কাঁচামরিচ বর্ষার সিজনে একটু দাম বাড়ে, কিন্তু আসলে তুলনামূলকভাবে অনেক বেশি বাড়ছে। 260, একটা আছে 400 টাকা, ওটা আরও বেশিও বেশি। ওটা মরিচ ভালো, তো মরিচ ঝাল বেশি, এই কারণে দাম বেশি। তবে দাম বৃদ্ধির পেছনে বাড়তি উৎপাদন খরচ, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, আবহাওয়ার বিরূপ প্রভাব ও রাস্তায় চাঁদাবাজি সহ নানা সংকটের কথা জানালেন এই কাঁচামাল ব্যবসায়ী নেতা। বললেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে দাম কমবে কিছুটা। আমাদের দেশে বরাবরই বর্ষা মৌসুমে কিন্তু সবজির সংকট থাকে, তো এই বছর অতিবৃষ্টির কারণে সংকটটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে সরবরাহ কম, চাহিদা বেশি। এই ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ থাকলে দাম একটু ওঠানামা করে, আর বিশেষ করে উৎপাদন খরচও কিন্তু বেশি। দাম নিয়ন্ত্রণে টেকসই বাজার ব্যবস্থাপনা আর তদারকি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে বসতবাড়ির ধরন। বৈরী আবহাওয়ার সাথে সহনীয় করে বাড়ি নির্মাণের নতুন পদ্ধতি জনপ্রিয় বিশ্বজুড়েই। নজর কাড়ার তেমনই এক পদ্ধতি কাঠ দিয়ে তৈরি বাড়ি, যা দেখতে নান্দনিক, বসবাসের জন্য আরামদায়ক আর পরিবেশ বান্ধব। পশ্চিমা দেশগুলোতে থাল আমলে শুরু হয়েছে কাঠের বাড়ি তৈরির নতুন রেওয়াজ, যেখানে সুখবর বাংলাদেশের জন্য। উপকূলীয় জেলা বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম কররির পরিচিতি এখন ইউরোপ জুড়েই। বাড়ির কাঠামো, দেয়াল, এমনকি ছাদও তৈরি হচ্ছে কাঠ দিয়ে। এই ঘরগুলো আপনার সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হচ্ছে, আর এই কাঠগুলো হচ্ছে আমরা এখানে এই 2 মেশিনের সাহায্যে কাঠগুলো সুন্দরভাবে প্লেনার করে রাখতেছি, যাতে এই কাঠগুলো ঘরগুলোর ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়। 7 দিনের ভিতরে একটা ঘর আমরা তৈরি করি, করার পরে আমাদের কাঠগুলো টিম্পার দিয়ে আছে 50 বছরের। উল্টো নৌকোর মতো আকৃতির এসব বাড়ির নাম দেওয়া হয়েছে বোট টাইনি হাউস, যেখানে চেয়ার, টেবিল, আলমারি, খাটসহ আসবাবপত্র তৈরি হচ্ছে কাঠ দিয়েই, যেখানে কাজ করছেন শতাধিক শ্রমিক। 110 জনের মতো শ্রমিক কাজ করতেছে। কাঠের তৈরি ঘর তৈরি হয়েছে, এখানে ফার্নিচার তৈরি হচ্ছে, তার সোফা তৈরি হচ্ছে, সেই ঘরে জানলা তৈরি হচ্ছে, দরজা তৈরি হচ্ছে, এইসব দিয়েই আমাদের কাজ হচ্ছে এখানে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এসব বাড়ি তৈরি করছেন উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। পাঠাবেন বেলজিয়ামে। বলেন, নতুন পণ্য তৈরির ধারাবাহিক প্রচেষ্টা তার। গেল বছর পাঠিয়েছিলেন কাঠের বাইসাইকেল। প্রথমে আমরা এক্সপোর্ট করছি কুকুর বিড়ালের খেলনা, এরপরে কাঠ দিয়ে তৈরি খেলনা বাইসাইকেল। এখন আমরা করতেছি কাঠের ঘর, যে কাঠের ঘরগুলি বিভিন্ন ইকো পার্কে টুরিস্ট কটেজ হিসেবে ব্যবহার হবে। জার্মানি ও দক্ষিণ আফ্রিকাতেও তৈরি হয়েছে
কাঠের তৈরি এসব জিনিসপত্র পাঠানোর নতুন সম্ভাবনা, যাতে খানিকটা বিপত্তি কাঙ্ক্ষিত মানের কাঠের জোগানে। তবে সব সামলে নিতে পারলে দেশের রপ্তানি আয়ের নতুন খাত হতে পারে কাঠের তৈরি বাহারি এসব পণ্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পরিত্যক্ত 9 শতক জমি জৈব সার দিয়ে ভরাট করে সেখানে বস্তায় আদা চাষ শুরু করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম আওয়ালগাড়ি কুলাপাড়া গ্রামের রিফাত হোসেন। এই কৃষক জানান 2,500 বস্তায় 60,000 টাকা খরচে রোপণ করা আদার বর্তমান বাজার মূল্য পাবেন 3 লাখ টাকা। অভাবের সংসারে যা আশীর্বাদ বলে মনে করেন তিনি। যেটুকু জমি এখানে গাছের ছায়া পড়ার জন্য সব ফসল হয় না, এই জন্য কৃষি অফিসের পরামর্শে এখানে বস্তায় আদা চাষ করা হয়েছে। শুধু রিফাত হোসেন নন, বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন আরও অনেকেই। আদার থেকে আমি বাড়িতে খেতেও পারবো এবং আদা বেচে আমি মোটামুটি সফলতা লাভ করতে পারবো। মশলা জাতের ফসলের চাষাবাদ সম্প্রসারণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রযুক্তিটা খুবই সফল একটা প্রযুক্তি। মানুষ যেখানে কল্পনাও করে নাই যে কখনো এখানে কোনো ফসল হবে, তো আদা এমন একটা ফসল যেটা ছায়ায় চাষ হয়। কৃষকদের মাটি ভরাট করা থেকে শুরু করে জৈব দানাদার সব কিছু দিয়ে তারা চাষাবাদ করতেছে। তরুণ এবং বেকার যে সমাজ আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, তারা যেন তাদের চাকরির পিছনে না ঘুরে অথবা বেকারত্ব ঘোচানোর জন্য তাদের আশেপাশের যে জায়গা অল্প পরিত্যক্ত জায়গা আছে সেখানে তারা বস্তায় আদা চাষ করতে পারে এবং করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। জেলায় পরিত্যক্ত ও অনাবাদি জমিতে প্রায় 80,000 বস্তায় চাষ হচ্ছে আদার। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট। ফরিদপুরে সবচেয়ে ভালো পাট হয় সালথা ও নগরগঞ্জ উপজেলায়। এবারও বেড়েছে আবাদ, তবে বিপর্যয় ঘটেছে ফলনে। চাষিরা বলছেন জুন থেকে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হলেও এখানে তা হয়নি, ফলে শুকিয়ে গেছে পাটের কাণ্ড, লাল হয়ে গেছে পাতা, লম্বা হয়নি গাছও। আর পাট জাগ দেওয়ার জন্য পানি না থাকায় বেড়েছে দুশ্চিন্তা। আমরা 2 বের পানি দিছি, মোটামুটি আমাকে দইছে। যারা 2 বের পানি 2 বার নাই তাদের ভালো হয় নাই। এমন অবস্থা চলতে থাকলে এবার লাভ তো দূরের কথা, উঠবে না সার, বীজ আর কীটনাশক বাবদ খরচ হওয়া টাকা। খরার কারণে পাট ভালো হচ্ছে না। এই পাটে দেখতেছেন যে পাট নষ্ট হয়ে গেছে, লম্বা হয় নাই, পাটের আঁশ হয় নাই। অনাবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা পূরণে কিছুটা ব্যাঘাত ঘটলেও চাষিদের খুব বড় সমস্যায় পড়তে হবে না বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার। এবছর অতি খরার কারণে বৃষ্টি খুবই কম হয়েছে, সে কারণে পাটের বৃদ্ধি বেশ খানিকটা কম হয়েছে। তো যদি আমরা বলি যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলন, সেই কাঙ্ক্ষিত ফলন হয়তো আমরা কাছাকাছি যেতে পারবো না। তবে পাট চাষের সর্বশেষ ভরসা এখন হচ্ছে আমাদের নদীর পানি বাড়ছে, তাদের জাগ দিতে হয়তো খুব একটা কষ্ট হবে না। চলতি মৌসুমে ফরিদপুর জেলায় 83,234 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কোপা আমেরিকায় যখন দারুণ সময় কাটছে লিওনেল স্কালোনি ও মার্সেলো বিয়েলসার, তখন ব্যর্থতার দায়ে চাকরি হারালেন আরেক আর্জেন্টাইন দানিয়েল গার্নেনো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত পোস্টে গার্নেনোকে বরখাস্তের ঘোষণা দেয় প্যারাগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কারণ ব্যাখ্যা না করলেও বুঝতে বাকি নেই কোপায় দলের ভরাডুবির মাশুল গুনতে হয়েছে এই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানকে। 54 বছর বয়সী গার্নেনোর অধীনে যাচ্ছে তাই খেলে এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে প্যারাগুয়ে। কলম্বিয়া, ব্রাজিলের পর হেরেছে কোস্টারিকার সাথেও। 3 গোলের বিপরীতে কনসিড করেছে 8 গোল। বিশ্বকাপ বাছাইয়েও খারাপ সময় কাটাচ্ছে দলটি। লাতিনের 10 দলের বাছাইয়ে তাদের অবস্থান 7-এ। গেল বছর সেপ্টেম্বরে দায়িত্ব নেয়ার পর 10 ম্যাচে এই ট্যাকটিশিয়ানের অধীনে 6 হারের বিপরীতে মাত্র 2 জয় লস গুয়ারানিজদের। স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বিরহাল্টারও। মার্কিন গণমাধ্যমে গুঞ্জন, ঘরের মাঠে ভরাডুবির কারণে বরখাস্ত হতে পারেন তিনিও। চলতি সপ্তাহের মধ্যেই নির্ধারিত হতে পারে তার ভাগ্য। এর আগে কোপা ব্যর্থতায় চাকরি হারিয়েছিলেন ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ। মেসির আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তার দল। জহির সাগর, চ্যানেল 24।
সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি থাকি সুযোগ আসবে। পাইপলাইনের সংকট, ক্রিকেটাররাও এখন জানেন ভালো না করলেও ঘুরে ফিরে ডাক পড়বে তাদের। বহু বছর নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদিনও কঠিন সত্যটা স্বীকার করলেন। যে 27 থেকে 30টা খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ 3টা ফরম্যাটের মধ্যে, এইখান থেকে কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে খেলোয়াড়দের। তো যতক্ষণ পর্যন্ত আপনি কম্পিটিশনে আপনি অ্যাটলিস্ট 45টার মতো প্লেয়ারকে রেডি করতে পারবেন না, সেই সময় কিন্তু আপনি প্লেয়ারদের ওই কম্পিটিশনের সময়টা কিন্তু থাকে না। জাতীয় দলের জন্য পর্যাপ্ত ক্রিকেটার উঠে না আসার পেছনে কারণও কম নয়। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট কাঠামো, ফ্র্যাঞ্চাইজি লিগে দেশিদের কম সুযোগ পাওয়া, প্রথম শ্রেণীর ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠা সহ অনেক কিছুই তুলে ধরলেন নান্নু। আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকই, তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়নি। তো এটা যদি আপনি যদি বলেন যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়নি, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট নেই। T20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনারা দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন, T20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায়। আবারও তাই পরবর্তী বিশ্বকাপ ফর্মুলা, পাইপলাইনে অন্তত 45 ক্রিকেটার থাকলে 2 বছরের মধ্যে একটা পরিবর্তন আসবে বলে মনে করেন বিসিবির প্রোগ্রাম সমন্বয়ক। এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে একটা ফরম্যাটে ভালো দল গড়ে কিন্তু বিশ্বকাপের চিন্তাটা করা উচিত। এখন আমাদের যে অবস্থা আছে, এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। এইচপি, বাংলা টাইগার্স ও এ দলের বেশ কিছু খেলা আছে সামনে। অস্ট্রেলিয়া সফর কিছুটা হলেও আশা দেখাচ্ছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ডিয়েগো মারাদোনা, মারিও কেম্পেস, লিওনেল মেসিরা শুধু আর্জেন্টিনার নয়, বিশ্ব ফুটবলের কিংবদন্তি। সেখানে কানাডার একজন লেজেন্ড খুঁজে পাওয়া দুষ্কর। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, অথচ কানাডা বিশ্বকাপে অংশ নিতে পেরেছে মাত্র 2 বার। কোপা আমেরিকার সেমিফাইনালের আগে ইতিহাস ঐতিহ্যে 2 দলের পার্থক্য স্পষ্ট। তাই বলে কি একেবারে নির্ভর থাকবে আলবিসেলেস্তেরা? প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিয়েই শেষ 4-এ পৌঁছে গেছে কানাডা। আর শেষ মুহূর্তে কোনো অঘটনে নিশ্চয় চাইবে না আর্জেন্টাইন কোচ। যদিও একাদশ নিয়ে মধুর সমস্যা স্কালোনি। লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন তা নিশ্চিত। তার সাথে আক্রমণের দায়িত্ব সামলাবেন আনহেল দি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। কানাডাকে সমীহ করলেও ফাইনালে ওঠা নিয়ে আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনি। তাদের খেলোয়াড়রা একটু ব্যতিক্রম, তবে কানাডা ভালো দল। প্রতিপক্ষের জন্য খেলাটা কঠিন করে দেয় তারা। আমি আশা করি এদিন সবকিছুই আমাদের পরিকল্পনা মতো হবে। সেমিফাইনালে উঠে আমাদের একটি লক্ষ্য পূরণ হয়েছে, ফাইনালে উঠলে আরও একটি লক্ষ্য অর্জন করব। চলতি আসরের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। প্রথমার্ধ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখলেও শেষ পর্যন্ত 2-0 গোলে হেরেছিল উত্তর আমেরিকার দলটি। সেমিফাইনালের সাথে মেসির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার রোমাঞ্চ বেশি কানাডিয়ানদের। আমরা সবাই জানি তিনি সেরা খেলোয়াড়, পুরো বিশ্ব তাকে সম্মান করে। তার মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলাটা দারুণ একটা ব্যাপার। আমাদের খেলোয়াড়রাও মুখিয়ে আছে। এটা বিশাল চ্যালেঞ্জ, তবে আমরা চাইবো আসলে নিজেদের প্রথম ম্যাচের চাইতে ভালো ফুটবল খেলতে। ফাইনাল নিশ্চিত করে আরও একটি শিরোপার খুব কাছে যেতে পারবে কি আর্জেন্টিনা, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে কানাডা লিখবে নতুন ইতিহাস? আশরিক রুদ্র, চ্যানেল 24।